মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে, মিথ্যা বলার জায়গা পান না? আলভি বলে, মিথ্যা কেন বলবো, আশ্চর্য, সত্যি কথা বলছি। আর তোমাকে নিষেধ করলাম না আমাকে আপনি ডাকতে? মায়া বলে, 100 বার ডাকবো আমি। তারপর আলভি বলে, তাহলে আমি কি করবো তুমি জানো? মায়া বলে, কি করবেন? আলভি বলে, তুমি যতবার আপনি বলবে আমি ততবার চুমু খাবো তোমার এই নরম দুটি ঠোঁটে। তারপর মায়া বলে, বের হন আমার রুম থেকে, অসভ্য লোক একটা। আলভি বলে, অসভ্যতা আমি করেছি নাকি আমি এখনো? মায়া বলে, আপনার এই ব্যাগ প্যাকেট নিয়ে বের হন আমার রুম থেকে, জীবনে আর দ্বিতীয়বার এই রুমে আসবেন না আপনি। তারপর আলভি আবার বলে, আমি এই রুমের বাইরে গেলে না দ্বিতীয়বার আবার আসবো। আমি তো এই রুম থেকে আর বেরোই হব না, এখানেই থাকবো, এখানেই খাবো আর এখানেই ঘুমাবো, সবকিছু এই রুমেই করবো। বলেই দাঁত বের করে হাসে। আলভির হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে মায়ার। তারপর মায়া বলে, লজ্জা করছে না এসব কথা বলতে? আলভি বলে, লজ্জা করলে সকলের সামনে বড় গলা করে কি বলতে পারতাম নাকি? তারপর মায়া বলে, কি বলেছেন? আলভি বলে, আমার বউয়ের সাথে সংসার করব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে 10-12টা নাতি নাতনি উপহার দেবো। তারপর মায়া বলে, মগের মূল্য নাকি? আলভি বলে, না। দুজনের মধ্যে এখনো আধা হাত সমান দূরত্ব রয়েছে। আলভি এগিয়ে এসেছে মায়ার দিকে, আর একটু ঝুঁকলেই মায়া চিত হয়ে বেডে পড়ে যাবে। আলভির গরম শ্বাস মায়ের চোখে মুখে আছড়ে পড়ছে। মায়া মহাবিরক্ত আলভির উপর। নড়াচড়া যে করবে বা সরে যাবে সেই উপায়ও নেই। নিজে থেকে সরতে গেলে আলভি জড়িয়ে ধরে নেয়। মায়া বুঝতে পারছে ওকে আলভি নামক এই বিপদের মুখে ঠেলে দিয়েছে ওর নিজের আপন ভাই। আগেই প্ল্যান করে এসেছে দুজন কি করবে। দেশে আসার সাথে সাথে ওর নিজের আপন ভাইটাকেও এই বদলুকটা নিজের দলে টেনে নিয়েছে। খচ্চর একটা। মায়া বিরক্ত মাখা সরে বলে, গায়ের উপর উঠে বসবেন নাকি এখন? তারপর আলভি বলে, উঠলে সমস্যা কোথায়? মায়া বলে, অনেক সমস্যা, সরুন সামনে থেকে। তারপর আলভি বলে, তুমি সরাও। মায়া বলে, আপনাকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই আমার। তারপর আলভি বলে, তোমাকে ছোঁয়ার অনেক ইচ্ছে আমার। মাথা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এই বেটা কোন মাটি দিয়ে তৈরি? আলভি মায়ের মুখের উপর ফু দেয়। মায়া নাক মুখ কুচকে বলে, আপনার মুখে গন্ধ। তারপর আলভি বলে, সিরিয়াসলি? মায়া বলে, হ্যাঁ। আলভি আবার ফু দেয়। তারপর বলে, সমস্যা নেই, তুমি চুমু খেলেই গন্ধ দৌড়ে পালাবে। তারপর মায়া বলে, এই গন্ধওয়ালা মুখে জীবনেও চুমু খাবো না আমি। আলভি বলে, ও তার মানে গন্ধ না থাকলে চুমু খাবে তাই তো? ভালো করে শুকে দেখে একদম গন্ধ নেই, এখন চুমু খেতেই পারো, আমি মাইন্ড করবো না একটু। তারপর মায়া আবার বলে, বদলুক, যাবেন আপনি এখান থেকে? তারপর আলভি বলে, দুটো চুমু দিয়ে দাও, চলে যাই। তারপর মায়া বলে, দুনিয়া উল্টে গেলেও না। আলভি বলে, দুনিয়া উল্টে যাওয়ার আগেই বাসর করে বাপ হয়ে নানা দাদাও হয়ে যাব। মায়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আলভির মুখে ঠেকায়, তারপর জোরে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তাড়াহুড়ো করে বেড থেকে উঠে দূরে সরে যায়। আলভি নিজের বুকের দিকে তাকিয়ে আবার মায়ের দিকে তাকায়। তারপর বলে, বাব্বা, এইটুকু শরীরে দেখছি অনেক শক্তি। মায়া বলে না কিছু। তারপর আলভি আবার বলে, ব্যাগ থেকে সবকিছু বের করে গুছিয়ে রেখে নিচে আসো খাবার খাওয়ার জন্য। মায়া তবুও কিছু বলে না। আলভি নিজেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি চলে যেতেই মায়া দপ করে বেডে বসে পড়ে। আলভি দিন দিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। কথাবার্তা কি বিশ্রী, কোনো কন্ট্রোল নেই। বেডের উপর থাকা ব্যাগগুলোর দিকে তাকাই। এতগুলো ব্যাগ কি এনেছে এত? ভেবেছিল তো ওর জন্য কিছুই আনেনি, এখন তো দেখছে অর্ধেক ওর জন্য এনেছে। মাহিদ ফ্রেশ হয়ে রুমে এসে দাদির পাশে বসে। নাহার বেগম মাহিদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন, সকলের জন্য শপিং করে আনলি, মায়ের জন্য কোথায়? তারপর মাহিদ বলে, শপিং তো আমি করিনি, ভাইয়া করেছে। তারপর নানি বলে, তাই বলে মায়ের জন্য কিছু আনবি না? মাহিদ বলে, মায়ের জন্য যতগুলো এনেছে ততগুলো আমাদের সকলের জন্য আনেনি। আমাদের সকলের ড্রেসের যেই দাম পড়েছে তার ডবলেরও বেশি দাম পড়েছে মায়েরগুলোর। তারপর নাহার বেগম বলেন, মায়ের জন্য এনেছে তাহলে? তারপর মাহিদ বলে, ভাইয়ার যতগুলো শপিং ব্যাগ ছিল তার মধ্যে থেকে ভাইয়ার দুটো আর বাকিগুলো মায়ের। নাহার বেগমের মুখে হাসি ফুটে ওঠে। তখন বোধহয় সকলের সামনে বউকে দিতে শরম পাচ্ছিল। আধা ঘন্টার মধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। ঐশী রহমানের মুখ থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখ স্বাভাবিক দেখাচ্ছে। আলতাফ মাহমুদ ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, তোমার মুখ এমন করে রেখেছো কেন, কি হয়েছে? ঐশী রহমান কিছু বলেন না। নাহার বেগম বলেন, ঐশীর মন খারাপ হয়েছে, আলভি সকলের জন্য ড্রেস এনেছে কিন্তু মায়ের জন্য আনেনি তাই। মাহিদ বলে, বড় মা খুশিতে তো তোমার নাচা উচিত। ভাইয়া শপিং মলে গিয়েছিল মায়ের জন্য ড্রেস কিনতে, সাথে আমাদের সকলের জন্য এনেছে। ভাইয়া যেই ব্যাগগুলো উপরে নিয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দুটো ভাইয়ার আর বাকি সব মায়ের জন্য ছিল। এখন খুশি হয়ে মন খুলে হাসো। মাহিদের কথা শুনতেই সবাই মাহিদের দিকে তাকিয়ে থাকে। তারপর মাহিদ আবার বলে, সত্যি কথা বলছি, মায়াকে জিজ্ঞেস করো। কিরে মায়া, ব্যাগগুলো তোকে দিয়েছে না? মায়া মাথা নাড়ায় আস্তে করে। সকলের চোখে মুখে হাসির আভাস দেখা যায়। খাবার খেতে খেতে আলভি বলে, আমার একটা সিম কার্ড লাগবে বাংলাদেশের। সবাই আলভির দিকে তাকায়। তারপর বলে, এভাবে তাকাচ্ছ কেন সবাই? মনে হচ্ছে সিম কার্ড না, কয়েকশো কোটি টাকা বা কারো হৃৎপিণ্ড চেয়েছি। আলভির কথা বলার ধরন দেখে ফিক করে হেসে ওঠে মাহিদ। বাকি সবাইও মুচকে হাসে। মায়া হাসতে না চাইলেও হেসে ওঠে। আলতাফ মাহমুদ বলেন, কোন কোম্পানির সিম কার্ড লাগবে তোমার? তারপর আলভি বলে, যেটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে সেটাই। তারপর আলতাফ মাহমুদ বলেন, আচ্ছা, আগামীকাল এনে দেবো। খাওয়া শেষে বড়রা নিজেদের রুমে চলে যায়। আলভি নিজেও নিজের রুমে চলে যায়। সোফায় বসে মায়া, মাহিদ এবং মাহির। সানজিদা মান্তাসাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেছে রুমে। আলভি রুমে চলে গেছে বলেই মায়া সোফায় বসেছে দুই ভাইয়ের পাশে। একটু পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি, হাতে পানির খালি বোতল। মায়া আলভিকে দেখে বড় ভাইয়ের দিকে তাকায়। তারপর জোরে জোরে বলে, ভাইয়া তোমরা এমন কেন? তোমাদের মধ্যে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? এত বড় ছেলে হয়েও বাড়ি ভর্তি মানুষের সামনে কেমন করে এভাবে এই লম্বা ঠ্যাংগুলো বের করে রাখো? লজ্জা করে না? দুই ভাই কিছু বলার আগেই আলভি এগিয়ে আসতে আসতে বলে, আমাদের মতো বিন্দুমাত্র লজ্জা শরম নেই, শুধু 3/4 2/4 কেন, শর্টস পরেও ঘুরতে পারবো, লজ্জা করবে না। বলতে বলতে কিচেনের দিকে এগিয়ে যায়। হা করে তিন ভাই বোন আলভির যাওয়ার পথে তাকিয়ে রইল। সিরিয়াসলি? 3/4 প্যান্ট পরে থাকে তাই বলে শর্ট পরেও ঘুরবে? এতটা নির্লজ্জ ওরা না। আলভি পানি নিয়ে আবার তিনজনের দিকে এগিয়ে আসে। সোফায় বসে থাকা মাহিদের দিকে তাকিয়ে বলে, এই শালা আমার রুমে আয়। তিনজনের চোখ বড় বড় হয়ে যায়। মাহিদ অবাক স্বরে বলে, গালি দিচ্ছ কেন ভাইয়া? আলভি নিজেও অবাক হয়ে বলে, গালি কখন দিলাম আবার আমি?
তারপর বলে মাত্রই তো শালা বলে গালি দিলে। আলভি বলে তুই তো আমার শালাই, তাই তো শালা বলেছি। শালা বললে গালি দেওয়া হয় সম্বন্ধে? মাহিরের চোখ দুটো যেন এখন কোটর থেকে বেরিয়ে আসবে। এই ছেলে এমন হয়েছে কেন? সবাইকে অবাকের উপর অবাক করাই যেন এর কাজ। তারপর মাহির বলে এই তুই কিসের শালা সম্বন্ধে ডাকছিস? তারপর আলভি বলে আশ্চর্য, সম্পর্কে তোমরা আমার যা হোক তা বলেই তো ডাকছি। তারপর মাহির বলে না, ডাকবি না এমন অদ্ভুত নামে, মনে হচ্ছে কেউ গালি দিচ্ছে। আলভি বলে কি আশ্চর্য, শালা সম্বন্ধীকে এখন শালা সম্বন্ধী বলেও ডাকা যাবে না? তারপর মাহির বলে মাহির যা ওর সাথে। মাহির সোফা ছেড়ে উঠে আলভির হাত টেনে ধরে বলে চলো। তারপর মায়া বলে আগামীকাল অফিসে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে ভাইয়া। মাহির বলে তুই অফিসে গিয়ে কি করবি? মায়া বলে এমনি ঘুরতে যাব। তারপর মাহির বলে আচ্ছা নিয়ে যাব। মাহিদের সাথে নিজের রুমে চলে আসে আলভি। পানির বোতলটা সেন্টার টেবিলের উপর রেখে মাহিদের পাশে বেডে বসে। তারপর মাহিদ বলে বলো কি বলবে? তারপর আলভি বলে তুই আর মায়া একই ভার্সিটিতে পড়িস? মাহিদ বলে হ্যাঁ। তারপর আলভি বলে দুজন একসাথে যাওয়া আসা করিস? মাহিদ বলে মাঝে মধ্যে। মায়া বেশিরভাগ ড্রাইভারের সাথে যাওয়া আসা করে। আলভি বলে ভার্সিটিতে মায়ের ছেলে বন্ধু আছে? মাহিদ বলে না, মায়া তো ভার্সিটিতে মেয়েদের সাথেই মেশে না, ছেলেদের সাথে কথাও বলে না। আলভি আবার বলে মায়ের কি বয়ফ্রেন্ড আছে? মাহিদ বলে না। আলভি বলে শিওর? মাহিদ বলে হ্যাঁ, কিন্তু এসব জিজ্ঞেস করছো কেন? আলভি বলে গত পরশু মায়া উল্টাপাল্টা কথা বলেছিল কিছু। তারপর মাহিদ বলে কেমন কথা? আলভি বলে সেসব তোর জানতে হবে না। তারপর আলভি আবার বলে একটা সত্যি কথা বলবি? মাহিদ বলে বলো। আলভি বলে মায়া আমাকে ভালোবাসে তো? মাহিদ বলে হুম। তারপর আলভি বলে এখন? তারপর মাহিদ বলে তুমি দেশে আসার পর থেকে ওর আচরণ পাল্টে গেছে, এখন বুঝতে পারি না কিছু। আলভি বলে সেদিন রাতে ড্রয়িং রুমে দাঁড়িয়ে মায়া যা যা বললো সব মন থেকে বলেছে, তোর কি মনে হয়? মাহিদ বলে কারণ মনের কথা তো আমার বোঝার ক্ষমতা নেই, তবে আমি যতটুকু বুঝতে পারছি মায়া এখন তোমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে মায়া অনেক কিছু সহ্য করেছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, মায়ের ক্লাসমেটটাও খোঁচা দিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে মায়াকে। সেসব কিছু সহ্য করতে করতে এখন এমন হয়ে গেছে। তুমি আসার দুদিন আগেও রাতের বেলা এই রুমের সামনে এসে দাঁড়িয়েছিল, প্রায় রাতে এরকম করতো, কিন্তু তুমি আসার পর থেকে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। মাহিদের কথাগুলো শুনে চুপ হয়ে যায় আলভি। আলভি আবার বলে আচ্ছা তুই যা গিয়ে ঘুমিয়ে পড়, মায়ের দিকে খেয়াল রাখবি, কোনো ছেলে যেন ওর আশেপাশেও না ঘেসে। মাহিদ বলে আচ্ছা। মাহিদ বেরিয়ে যায় রুম থেকে। আলভি চুপচাপ বসে রইল। হঠাৎ অনুভব করে ওর বুকের ভেতর কাঁপছে। বসা থেকে উঠে আলমারি থেকে সিগারেট আর লাইটার নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছাদে এসে দাঁড়ায়। আজকে ছাদে হালকা হালকা বাতাস বইছে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ধরায়। দুটো টান দিতেই পেছন থেকে বড় ভাইয়ের গলার স্বর শুনে চমকে ওঠে। দ্রুত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। দুই হাতের সাহায্যে সিগারেটের ধোঁয়া দূরে সরানোর চেষ্টা করে। তারপর মাহির বলে একা একা ছাদে কি করছিস? আলভি না ঘুরে বলে এমনি বসে আছি। তারপর মাহির বলে সিগারেট খাচ্ছিস? আলভি আমতা আমতা করে বলে না। মাহির আলভির সামনে এসে দাঁড়ায়। তারপর বলে আমি তো সিগারেটের গন্ধ পাচ্ছি। আলভি এদিক ওদিক তাকায়। তারপর বলে মাহির আবার বলে সিগারেট খাওয়া শিখে গেছিস দেখছি। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। আস্তে আস্তে বলে কলেজে থাকতে বন্ধুদের পাল্লায় পরে শিখে গিয়েছিলাম, ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তারপর মাহির বলে ফেলে দিলি কেন? আমি এসেছি বলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মাহির বলে পকেটে আরো আছে? আলভি বলে হুম। তারপর মাহির বলে বের কর। আলভি বলে থাক খাবো না। মাহির বলে তুই না খেলি আমি খাবো। অবাক হয় আলভি। অবাক স্বরে বলে তুমিও? মাহির বলে হ্যাঁ বের কর এখন। আলভি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা ভাইয়ের হাতে দিয়ে নিজেও একটা নেয়। সিগারেট ধরিয়ে দুজন বসে ছাদে সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চের উপর। সিগারেটে টান দিয়ে আলভি বলে তুমিও আমার মতো বাড়ির সকলের নজর এড়িয়ে খাও নাকি? মাহির হেসে বলে হুম। আলভি বলে তুমি আমার উপর অনেক রেগে আছো তাই না ভাইয়া? মাহির বলে একটু একটু। তারপর আলভি বলে ছাদে এসেছো কেন? মাহির বলে তোকে আসতে দেখলাম তাই তোর পেছন পেছন এসেছি। আলভি বলে কিছু বলবে? মাহির বলে হুম। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। চুপচাপ ধোয়া ওড়াতে থাকে দুই ভাই। সিগারেট শেষ হয়, তারপরেও দুজন চুপচাপ থাকে। তারপর মাহির বলে ওঠে সরি। আবার অবাক হয় আলভি। তারপর বলে কেন? মাহির বলে ওই দিন তোর সাথে রেগে কথা বলার জন্য। আলভি বলে আমি কিছু মনে করিনি, ধরে যে মারুনি সেটাই অনেক। মাহির বলে চাচ্চুর কাছে ওই কথাগুলো শোনার পর অনেক রাগ উঠে গিয়েছিল। আমি সবসময় চাইতাম তুই ফিরে আয়, মায়ের সাথে না থাকলে অন্তত বাড়ির সকলের জন্য ফিরে আয়। আমি চাচ্চুর কাছে অনেকবার তোর মেল আইডি চেয়েছিলাম, চাচ্চু দেয়নি ভয়ে। তুই যদি চাচ্চুর সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাই। একটা সময় পর মনে হতে শুরু করে তুই আর কোনোদিন ফিরবি না, ওখানে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস। মায়া আগে ছোট ছিল তাই সেরকম কোনো ভাবনা ছিল না। ভেবেছিলাম মায়া বড় হতে হতেই তুই ফিরে আসবি, কিন্তু তুই ফিরলি না। আমার তোর উপর অনেক রাগ হতো, এই ফ্যামিলির উপরও। মায়ের গুমড়ে গুমড়ে কান্না, ঘরে বন্দি হয়ে থাকা আমার সহ্য হতো না। মাঝে মধ্যে রাগ সামলাতে না পেরে আব্বু আম্মুর উপর চেঁচামেচি করতাম। দোষ তো আসলে তোর না, তোর জায়গায় থাকলে আমি এমন কিছুই করতাম। একটু চুপ করে থেকে বলে আমি চাই মায়া তোর সাথেই থাকুক, বাড়ির সবাইও তাই চাই। আমি চাই না আমার বোনের নামের পাশে ডিভোর্সি তকমা যোগ করা হোক, কিন্তু মায়া এখন বেঁকে বসেছে। যখন জানতে পেরেছে তুই ডিভোর্স দেওয়ার জন্য এসেছিস তখন থেকেই এমন করছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও বুঝতে চায়নি। ওর সামনে তোর নাম মুখে নিতে দেয় না। তুই আগে মায়াকে পছন্দ করতি না, তুই এতগুলো বছর পর ভেবেছিস মায়া এখন আগের মতোই আছে। আলভি মাথা নিচু করে বসে থাকে, বলার মতো কিছুই নেই ওর কাছে। পরিবারের উপর এত বেশি রেগেছিল যে এতগুলো বছরে একটাবার দেশে আসার জন্য মন টানেনি। তবে সকলের কথাই মনে পড়তো রোজ। রাগ মানুষকে দিয়ে সব করাতে পারে, আবার মায়া ভালোবাসাও মানুষকে দিয়ে সব করাতে পারে। আলভি অপরাধী নেই মাথা নিচু করে বলে এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে। সব ভুল আমার। আমি কাউকেই বোঝার চেষ্টা করিনি। নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম, জেদ চেপে রেখে দেশও ছেড়েছিলাম। সেই রাগ ধরে রেখে এতগুলো বছর পার করে দিলাম। রাগে এতটাই অন্ধ ছিলাম যে কিছুই ভাবতে পারতাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ সবসময় আমাকে চেপে ধরে রেখেছে। আমি কি চাই আমি নিজেও জানতাম না। তারপর মাহির বলল
ভুল সবারই হয়, দোষ সবাই করে। তোরও হয়েছে, এই বাড়ির সকলেরও হয়েছে, শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর। 4টার পর অফিস থেকে ফিরে আসে আলভি। সারাদিন আজ দারুণ কেটেছে ওর। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। প্রায় ঘন্টাখানেক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে মায়ের রুমের দিকে তাকায় একবার, তারপর ছাদের দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয়। ধোয়া উড়াতে উড়াতে ছাদের সিঁড়ি শেষ করে উপরে এসে দাঁড়ায়। কানে ভেসে আসে মায়ের মিষ্টি স্বরের গান। মায়া রংচটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠুটে ধরা গানটি গাইছিল। মায়ের গান শুনে আলভি নিচের দিকে তাকায়। হাতে জ্বলন্ত সিগারেট আছে, তবে ওর প্যান্ট তো রংচটা নয়, আর না গায়ে লাল শার্ট আছে, সানগ্লাসও নেই। সিগারেট হাতে রেখে এগিয়ে যায় মায়ের কাছে। মায়া এক মনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলভি এসেছে। এতই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে যে সামনে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না। মায়ের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায় আলভি। রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে। সানগ্লাস মাথায় তোলা রয়েছে, গায়ে শার্ট লাল কালারই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বখাটে যুবক। মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে। আলভির আগে সরে বলল, বিবাহিতা হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে না তোমার? হঠাৎ আলভির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া। পাশে আলভিকে দেখে একটু দূরে সরে যায়। তারপর আলভি আবার বলল, বখাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে? মায়া বলল, মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ছেলেকে দেখে গান গাইতে যাবো কেন? আলভি বলল, তুমি এতক্ষণ ওই ছেলের দিকে তাকিয়ে গান গাইছিলে না? আলভির হাত অনুসরণ করে তাকায় মায়া। ছেলেটাকে দেখে নাক মুখ কুচকে বলে, ওই ছেলেকে দেখে কেন গান গাইতে যাবো আমি? আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম, ওখানে যে কোনো ছেলে দাঁড়িয়ে আছে সেটা তো দেখিনি আমি। আলভি গাছটার দিকে তাকায়, এখনো লাল ফুলে সেজে আছে গাছটা। মায়া আগের চেয়েও বেশি নাক মুখ কুচকে বলে, আপনি সিগারেট খান? কি বিশ্রী গন্ধ আসছে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছয় আলভি। হাত বাড়িয়ে মায়ের হাত টেনে ধরে দাঁড় করায় নিজের মুখোমুখি করে। তারপর আলভি বলল, এত পালাই পালাই কেন? মায়া বলল, হাত ছাড়ুন, সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে দেয় আলভি। তারপর আলভি বলল, তুমি যদি এই ঠুটে চুমু খাও আমি সিগারেট খাওয়া ছেড়ে দেবো। মায়া রাগী স্বরে বলে, বেশি বেশি হচ্ছে কিন্তু, হাত ছাড়ুন। আলভি বলল, আরেকবার আপনি আপনি বললে। কথা শেষ করতে দেয় না মায়া। তেজ দেখিয়ে আঙুল তুলে বলে, কি করবেন আপনি? আমি 100 বার বলবো আপনি আপনি আপনি। আলভি বলল, কিছু হয়ে গেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। মায়া বলল, কচু করবেন আপনি। আলভি সময় নেয় না, মায়াকে টেনে এনে গোলাপি নরম অষ্টদয় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে মায়া। আলভি এমন কিছু করবে কল্পনাই ছিল না। কিছু সময় পর মায়ের অষ্টদয় ছেড়ে দেয় আলভি। শক্ত করে জড়িয়ে ধরে বলে, একবার আপনি বলবে আর একটা করে চুমু পাবে। বাড়ির সকলের সামনে যদি আপনি বলো আমি কিন্তু সকলের সামনে চুমু খাবো। আমার মধ্যে আবার লজ্জা শরম কম। মায়ের রেগে আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে কিন্তু পায় না। সর্বশক্তি দিয়ে আলভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগে কটমট করতে করতে বলল, আপনি আমার ধারে কাছেও আসলে আপনার গলা কেটে দেবো আমি, শয়তান লোক। নির্লজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে। মায়ের আগে গজগজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায়। আলভি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ছাড়তে ছাড়তে বলে, বাবা রে কি শক্তি! এক ধাক্কায় নিচে ফেলে দিল। ভাগ্য ভালো যে ছাদ থেকে ফেলে দেয়নি, নয়তো আজকেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তারপর সুজা নিজের রুমে চলে আসে মায়া। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়ায়। ছাদ থেকে নামার সময় ঠোঁট মুছতে মুছতে নামছিল। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন। আয়নার দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে গালাগালি করে আলভিকে। কত বড় শয়তান হলে জোর করে চুমু খায়? অসভ্য লোক একটা। ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিহ্বা কেটে দিতে। পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট মুখ ধুয়ে নেয়। কুলি করে ফেস ওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে ঠোঁট ধুয়ে নেয়। আলভি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে মায়ের নাম ধরে ডাকে, কিন্তু মায়া কোনো সারা শব্দ করে না। আলভি আবার ডাকে, কিন্তু তবুও মায়া কিছু বলে না। আলভি রেগে বলে, এই ঝাড়ুওয়ালা মায়া, কখন থেকে ডাকছে শুনতে পাও না? কফি নিয়ে আসো আমার জন্য। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় মেড মায়া। এতক্ষণ ওকে ডাকছিল আলভি? মায়া তো ভেবেছিল আলভি ওর বউ মায়াকে ডাকছে, তাই তো কিছু বলছিল না তখন। এখন তো দেখছে ওকেই ডাকছে। সকালে আলভি যখন ওর বউ মায়াকে ডাকছিল তখন মেড মায়া কয়েকবার সাড়া দিয়েছিল। শেষমেশ আলভি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল, এই মেয়ে সমস্যা কোথায় তোমার? আমি আমার বউকে ডাকছি, তোমাকে না। দেখছো না কিছু বলছি না, তারপরও বারবার সাড়া দিচ্ছ কেন? যাও এখান থেকে। এখনো ধমক খেতে হবে বলে চুপ করেছিল, তবুও ধমক খেতেই হলো। সবই কপাল। কফি বানিয়ে নিয়ে আলভির সামনে এসে দাঁড়ায় মায়া। তারপর বলল, স্যার আপনার কফি। কফির মুখ হাতে তুলে নেয় আলভি। মায়া চলে যেতে নিলে আলভি পেছন থেকে ডেকে ওঠে। তারপর বলে, আরো কিছু লাগবে স্যার? আলভি বলল, তোমার পুরো নাম কি? মায়া বলল, মায়া। আলভি বলল, আগে পরে কিছু নেই? মায়া বলল, মুসাম্মদ মায়া আক্তার। আলভি বলল, আর কোনো নাম নেই? মায়া বলল, না স্যার। আলভি আবার বলল, আজকে থেকে তোমাকে আমি আক্তার বলে ডাকবো। মায়া বলল, স্যার আক্তার নাম তো ছেলেদের। আলভি বলল, তাহলে তোমার নাম মায়া আক্তার কেন? মায়া বলল, মেয়েদের নামে শেষে আক্তার থাকে, কিন্তু শুধু আক্তার ছেলেদের নাম। আলভি বলল, কে বলেছে তোমাকে? মায়া বলল, কেউ বলেনি, কিন্তু ছোট থেকে তো এমনই দেখে আসছি। আলভি বলল, আচ্ছা তাহলে আমি তোমাকে মায়া আক্তার ডাকবো। মায়া বলল, আচ্ছা। আলভি বলল, যাও এখন নিজের কাজে। মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য। কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলভি। মাহিদ রুমেই ছিল। কল আসার সাথে সাথে রিসিভ করে। তারপর মাহিদ বলল, হ্যাঁ ভাইয়া বলো। আলভি বলল, বাইকের চাবি নিয়ে নিচে আয়। মাহিদ বলল, কোথাও যাবে? আলভি বলল, বাইক চালানো শিখবো। মাহিদ বলল, আচ্ছা আসছি। 5 মিনিট হওয়ার আগেই মাহিদ নিচে নেমে আসে। আলভিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলেন, আলভি কোথায় যাচ্ছ? আলভি বলল, বাইরে যাবো একটু। ঐশী রহমান বলেন, একটু আগেই না ফিরলে, এখন আবার বের হচ্ছ কেন? খাবার খেলে না তো দুপুরে? আলভি বলল, অফিস ক্যান্টিনে খেয়ে এসেছি, রাতে ফিরে আবার খাবো। মাহিদ আয়। দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। মাহিদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে। তারপর বলে, ও নো, হেলমেট আনতে ভুলে গেছি, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হেলমেট নিয়ে আসছি। বলেই বাইক থেকে নেমে পা বাড়াই হেলমেট নিয়ে আসার জন্য। তারপর আলভি বলল, এই শালা চাবি দে। মাহিদ বলল, এভাবে বলবে না ভাইয়া, এভাবে বললে মনে হয় গালি দিচ্ছ। আলভি বলল, তাহলে কিভাবে বলবো শালা?
মাহিদের চোখ মুখ কেমন যেন হয়ে যায়। কি এক মুসিবত, বড় ভাইটাকে শালা বলে, না করলেও বারবার শালা বলি ডাকে। আবার জিজ্ঞেস করছে তাহলে কি বলে ডাকবো শালা। তারপর মাহিদ বলল কোনো কিছু বলারই দরকার নেই। আলভি বলল মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে। মাহিদের চোখ দুটো ছানা পড়া হয়ে যায়, অবাক স্বরে বলে কেন? তারপর আলভি বলল আমি তোর বড় ভাই, সেই হিসেবে মায়া তোর ভাবি, মায়াকে ভাবি বলে ডাকবি, তাহলে আমি তোকে আর শালা বলবো না। মাহিদ বলল এটা কেমন কথা, মায়া আমার আপন বোন, আমি ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। আলভি বলল তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো। মাহিদ বলল এক মিনিট তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া। আলভি বলল কি ভুল? মাহিদ বলল মায়া আমার ছোট বোন, সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড় মানে সম্বন্ধী, তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড, তুমি কোন আক্কেলে আমাকে শালা বলে ডাকো? আলভি বলল বয়সে তুই আমার হাঁটুর সমান, তোকে আমি সম্বন্ধী বলে ডাকবো নাকি? তুই শালা আর শালাই থাকবি সারা জীবন, আর শালা হয়ে না থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি। বেচারা ফেল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। এটা কোনো কথা? ছোট বোনকে ভাবি ডাকবে? কোনো কালেও না। তারপর মাহিদ বলল হেলমেট নিয়ে আসছি। আলভি বলল হেলমেট লাগবে না, এখন দূরে যাবো না তো, সামনের রাস্তায় চালাবো, চাবি দে এখন। মাহিদ বলল তুমি চালাতে পারো না তো, চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই তারপর চালাবো। নিজের রুম থেকে বেরিয়ে বড় ভাইয়ের রুমে আসে মায়া। মান্তাসা খেলছে আর সানজিদা বসে বসে দেখছে। তারপর মায়া বলল বেবি। মান্তাসা বলে ফুপ্পি। তারপর মায়া আবার বলল কি করছো বেবি? মান্তাসা বলে তোমার কি চোখ কানা? মায়া বলল কই না তো। মান্তাসা বলল তাহলে দেখছো না আমি কি করি? মায়া বলল ভুল হয়ে গেছে বেবি, সরি। তারপর মান্তাসা আবার বলে কোথায় গেছিলে? মায়া বলল রুমেই তো ছিলাম বেবি। মান্তাসা বলে না ছিলে না, আমি গেছিলাম তোমার রুমে। মায়া বলল তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম। মান্তাসা বলে তারপর মান্তাসা আবার বলল তোমার তো এখন পলা নেই, তাহলে আমার সাথে কেন খেলো না, শুধু লুকিয়ে লুকিয়ে থাকো? মায়া বলল ও আমার বেবি, আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি? মান্তাসা বলল শুধু রুমে থাকো। বলেই মুখ ঘুরিয়ে নেই মান্তাসা। অভিমান করেছে ফুফির সাথে কয়েকদিন ধরে খেলতে না পেরে। মান্তাসার ফুলানো গাল দেখে শব্দ করে হেসে ওঠে সানজিদা। মায়া নিজেও হেসে ওঠে। মান্তাসার ফুলানো গাল দুটো টেনে বলে ফুপির উপর খুব অভিমান জমেছে না বেবি, চলো আজকে ফুপি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে। তারপর মান্তাসা বলে বাগানে হাঁটতে যাবো তাহলে? তারপর মায়া বলল আচ্ছা চলো বেবি। সানজিদা বলে মায়া এদিকে ঘুরো তো। মায়া সানজিদার দিকে ঘুরে তাকিয়ে বলে কি হয়েছে ভাবি? সানজিদা বলে তোমার ঠোঁটে কি হয়েছে? মায়ের স্মরণ হয় ছাদের ঘটনা, আমতা আমতা করে বলে কই কিছু না তো। তারপর সানজিদা বলে না কি যেন হয়েছে, ঠোঁটে এমন লাল হয়ে আছে কেন, আবার ফুলেও গেছে কেমন, কিছু কামড় টামড় দিয়েছিল কি? তারপর মায়া বলল পিঁপড়া কামড় দিয়েছিল ছাদের যাওয়ার পর, বদলোকটা যেভাবে চেপে ধরেছিল ফুলবে না আবার, তখন আয়নায় দেখেছিল খুব একটা ফোলা লাগেনি, এখন কেমন যেন ফোলা ফিল হচ্ছে। তবে গুরুত্ব দেয়নি মায়া, ভেবেছে প্রথমবার এমন হয় এখনো এমন ফিল হচ্ছে, শয়তান অসভ্য লোক, সামনে পেলে এখন মাথা ফাটিয়ে দিত। তারপর মায়া বলল আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি। মায়া দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সানজিদা মায়ের কথা বিশ্বাস করছে বলে মনে হয় না, কেমন সন্দেহ নজরে তাকিয়ে আছে মায়ের যাওয়ার পথে। মায়া কেমন যেন পালিয়ে গেল, কুস্ত গড়বড়। হ্যাঁ, মায়া মান্তাসাকে কুলে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাত ছেড়ে বাঁচে যেন, যাক কারো সামনে পড়তে হয়নি আর। রাতের খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে। ড্রয়িং রুমে আছে শুধু আলভি, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ আর মাহির, বাকি সবাই যার যার রুমে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন আর কতদিন আছো বাংলাদেশে? আলভি বলল 3 সপ্তাহ। আহনাফ মাহমুদ আবার বলেন তুমি সত্যি সত্যি মায়ের সাথে সংসার করবে? আলভি বলল হ্যাঁ। আহনাফ মাহমুদ আবার বলেন তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগে যেভাবে হোক মায়াকে মানাও তুমি, ও আমাদের কারো কোনো কথা শুনে না আর শুনতেও চায় না, এভাবে আর কতদিন চলবে? তুমি একবার ফিরে গেলে কম করে হলেও 6 মাস বা 1 বছর আগে আর আসতে পারবে না। আলভি বলল তা তো বটেই। আহনাফ মাহমুদ আবার বলেন কদিন পর মায়ের রেজাল্ট বের হবে, ভার্সিটিতে যাওয়া আসা করবে আবার, ওর মনের মতো জেদ তৈরি হয়েছে এখন। আগে যেদিন আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্যই, আগে যা হয়েছে হয়েছে, এখন সবকিছু ঠিক করে মিটমাট করে নাও। তুমি পারবে ওকে বোঝাতে, তুমি তোমার দিক থেকে তোমার মতো করে বোঝাও ওকে। তোমার বলা আর আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সাথে আমরা অন্যায় করেছিলাম, তাই তুমি তোমার দিকটা যেভাবে বোঝাতে পারবে আমরা কেউই সেভাবে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছো আমার কথা? আলভি বলল আহনাফ মাহমুদ বলেন যতদূর সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝিয়ে মানাও। আলভি বলল সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলতাফ মাহমুদ হয়তো কিছু বলতে চাইলেন কিন্তু বললেন না। মাহির বাবার সাথে একমত। তারপর বলে যে যার রুমে যাও। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাই চলে গেলেও আলভি দাঁড়িয়ে রইল আগের মতোই। কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে, নিজের রুমের দিকে না এগিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজায় নক করে কয়েকবার, ভেতর থেকে মায়ের গলার স্বর ভেসে আসে। তারপর মায়া বলল কে? কথা বলে না আলভি। আবার নক করে। মায়া আবার বলল কে? কথা বলতে মুখে ব্যথা পাওয়া যায় নাকি? পরপর কয়েকবার নক করে। মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই মাহিদ এসেছে। মাহিদ মাঝে মধ্যে রাতে এসে ওর ডোরে নক করে, কথা বলে না। ঘুম চোখে ডোর খুলে দিতেই দেখে সামনে তাল গাছের মতো লম্বা আলভি শটান দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না। আলভি ডোর ঠেলে ভেতরে ঢুকে ডোর লক করে দেয়। মায়া তাড়াহুড়ো করে দূরে সরে যায়। আলভি ঘুরে দাঁড়ায় মায়ের দিকে। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। আর যারা আমাদের ভিডিওটি দেখেন সবাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি আপনারা কতজন আমাদের গল্পগুলো পড়েন আর কিরকম ভালোবাসা দিচ্ছেন।